पाकिस्तान का गैर जिम्मेदाराना व्यवहार फिर से सामने आया। 7 मई 2025 को रात 8:30 बजे एक असफल अकारण ड्रोन और मिसाइल हमला करने के बावजूद पाकिस्तान ने अपना नागरिक हवाई क्षेत्र बंद नहीं किया। उड़ान भरने वाले अंतर्राष्ट्रीय उड़ानों सहित नागरिक विमानों के लिए सुरक्षित नहीं है। অফিসিয়াল যুদ্ধ শব্দটা এখনো কোনো দেশ ব্যবহার করেনি। কার বিরুদ্ধে লড়ছে ভারত? পাকিস্তান। কে পাকিস্তান? একটা ইসলামিক মৌলবাদী দেশ। তাদের টার্গেটই হচ্ছে একটাই টার্গেট, স্বাধীনতা পাওয়ার পর থেকে ৭৮ বছরে একটাই টার্গেট, ভারতে জঙ্গি হামলা ঘটানো। যুবকদের মাথা ব্রেন ওয়াশ করে রেখে দিয়েছে, কাশ্মীর চাই। তাই তাদের না আছে কোনো নীতি, না আছে কোনো শিক্ষা, না আছে কোনো আদর্শ, কিচ্ছু নেই। এমন একটা দেশের সঙ্গে লড়তে গিয়ে ভারতকে কত কিছু মানতে হচ্ছে একবার ভাবুন। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, শান্তিপ্রিয় দেশটাকে লড়তে হচ্ছে একটা ইসলামিক মৌলবাদী দেশের সঙ্গে, যাদের কোনো নীতি নিয়ম কিছুই নেই। তাদের সঙ্গে লড়তে আমাদেরকে নীতি নিয়ম মানতে হচ্ছে। পাকিস্তানের একটা ভয়ঙ্কর চক্রান্ত আজকে ফাঁস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভয়ঙ্কর চক্রান্ত, মানে এত লজ্জাকর, নির্লজ্জের মতন চক্রান্ত, যে চক্রান্তে বোঝা যাচ্ছে যে এই ইসলামিক মৌলবাদী, এই জঙ্গিস্তানের কাছে সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই। না আছে নিজের মানুষের জীবনের দাম, না আছে আন্তর্জাতিক দুনিয়ার কোনো মানুষের জীবনের দাম। ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস হয়ে গেল। বৃহস্পতিবার রাতের কি ঘটনা ঘটেছে সেই ঘটনা ভারতের সেনাবাহিনী আমাদের জানালো। অন্যদিকে টেরিটোরিয়াল আর্মিকে অ্যাক্টিভেট করা হচ্ছে। কি সেটা সবটা শোনাবো, এবং সেটা শোনার পরই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে এই লড়াইটা খুব তাড়াতাড়ি শেষ হবে না, এবং মনে হচ্ছে জঙ্গিস্তানকে শেষ না করা অবধি এই লড়াইটা মনে হচ্ছে থামবে না। আপনারা আমার কাছে আপডেট শুনতে চাইছেন, এই প্রতিবেদনেও আমি বেশ কিছু আপডেট আপনাদের দেব। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বৃহস্পতিবার রাতে এই ভারতের বিভিন্ন সীমান্তে প্রায় ৩৬টা জায়গা দিয়ে ৪০০টি পাক আক্রমণ হলো। ৪০০টা একসঙ্গে। তার মধ্যে আছে ড্রোন হামলা, তার মধ্যে আছে ক্ষেপণাস্ত্র হামলা। এই ৪০০টা ভারতবর্ষের বিভিন্ন দিক দিয়ে প্রায় ৩৬টা জায়গায় অ্যাটাকের চেষ্টা হলো। একটাও মাটি অব্দি এসে পৌঁছায়নি। হ্যাটস অফ টু ভারতীয় আর্মি। আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু সেই ধ্বংস করতে গিয়ে ভারতকে কতটা নিয়ম নীতি মেনে কাজ করতে হয়েছে সেটা আজকে ভারতের সেনাবাহিনীর কাছ থেকে আমরা জানতে পারলাম। কি ভয়ঙ্কর চক্রান্ত করেছে পাকিস্তান আপনারা জানেন। পাকিস্তান নিজেদের দেশের একটা প্রান্ত দিয়ে কোথা থেকে ড্রোন ছেড়ে দিচ্ছে, কোথা থেকে ক্ষেপণাস্ত্র ছেড়ে দিচ্ছে, এবং তারা জানে যে ভারত এটাকে বাধা দেবে, ভারত এটাকে রিটালিয়েট করবে। এই ড্রোনগুলো এবং ক্ষেপণাস্ত্রগুলোকে ভারত মাঝ আকাশে ধ্বংস করবে। সেজন্য এরা কি করলো, যে সময় মাঝ আকাশে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা তারা চালালো, সেই সময় নিজেদের আকাশ সীমাটাকে খুলে দিল। এমনিতে আকাশ সীমাটা বন্ধ রেখেছে যাতে ভারতবর্ষের কোনো প্লেন ঢুকে হামলা চালাতে না পারে, কিন্তু নিজেরা যখন ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে সেই সময়টা বুদ্ধি করে, কুবুদ্ধি করে নিজেদের আকাশ সীমাটা খুলে রেখেছিল। ফলে কি হলো, পাকিস্তান যখন ড্রোন হামলা চালাচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তখন ওই পাকিস্তানের লাহোর করাচির মধ্যে নিজেদের প্লেন, অসামরিক প্লেন এবং আন্তর্জাতিক প্লেন চলাচল করছে। কত বড় ভয়ঙ্কর ঘটনা ভাবতে পারছেন? পাকিস্তান ড্রোন ছুটছে, ক্ষেপণাস্ত্র ছুটছে, ভারত থেকে এখান থেকে রিটালিয়েট করা হবে। ভারত নিজেদের ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জিনিসপত্র নিয়ে সেগুলোকে বাধা দেবে। তার মধ্যে অসামরিক বিমান চালিয়ে দিচ্ছে এই পাকিস্তানের সরকার, পাকিস্তানের সেনা। কত বড় নোংরা দেশ একবার ভাবুন। ইসলামিক মৌলবাদ এই দেশটার মানুষের কাছ থেকে, সেনার কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে মনুষ্যত্বটাই তুলে দিয়েছে। আমার মনে হয় এই জঙ্গিস্তানের মানুষদের মনুষ্যত্ব বলে কিছু নেই। আপনারা শুনুন একেবারে ভারতীয় সেনাদের তরফ থেকে কর্নেল সোফিয়া কুরেশি ঠিক কি বোঝাতে চাইলেন, ভালো করে শুনুন। 8 से 9 मई 2025 की मध्य रात्रि को पाकिस्तानी सेना ने सैन्य बुनियादी ढांचे को निशाना बनाने के इरादे से पूरी पश्चिमी सेना पर भारतीय वायु क्षेत्र का कई बार उल्लंघन किया। यही नहीं बल्कि पाकिस्तानी सेना ने
नियंत्रण रेखा पर भारी कैलिबर वाले हथियारों से गोलीबारी भी की। अंतर्राष्ट्रीय सीमा और नियंत्रण रेखा पर लेह से लेकर सर क्रीक तक 36 स्थानों पर 300 से 400 लगभग ड्रोनों का इस्तेमाल घुसपैठ का प्रयास करने के लिए किया गया। भारतीय सशस्त्र बलों ने काइनेटिक्स व नॉन काइनेटिक साधनों का उपयोग करके इनमें से कई ड्रोन्स को मार गिराया। इतने बड़े पैमाने पर हवाई घुसपैठों का संभावित उद्देश्य वायु रक्षा प्रणालियों का परीक्षण करना और खुफिया जानकारी इकट्ठा करना था। ड्रोन के मलबे की फोरेंसिक जांच की जा रही है। प्रारंभिक रिपोर्ट्स से पता चलता है कि वे तुर्की के असीस गार्ड सोंगर ड्रोन्स हैं। इसके उपरांत रात में पाकिस्तान के एक सशस्त्र यूएवी ने भटिंडा सैन्य स्टेशन को निशाना बनाने की कोशिश भी की, जिसे पकड़ा गया और उसे निष्क्रिय कर दिया गया। पाकिस्तानी हमले के जवाब में पाकिस्तान में 4 हवाई रक्षा स्थलों पर सशस्त्र ड्रोन्स लॉन्च किए गए। इनमें से एक ड्रोन एडी रडार को नष्ट करने में सक्षम रहा। इसके अलावा पाकिस्तान का गैर जिम्मेदाराना व्यवहार फिर से सामने आया। 7 मई 2025 को रात 8:30 बजे एक असफल अकारण ड्रोन और मिसाइल हमला करने के बावजूद पाकिस्तान ने अपना नागरिक हवाई क्षेत्र बंद नहीं किया। उड़ान भरने वाले अंतर्राष्ट्रीय उड़ानों सहित नागरिक विमानों के लिए सुरक्षित नहीं है। यहाँ स्क्रीन शॉट में पंजाब सेक्टर में हाई एयर डिफेंस अलर्ट स्थिति के दौरान एप्लीकेशन फ्लाइट रडार 24 का डेटा दिखाया गया है। जैसा कि आप देख रहे हैं यहाँ पर भारतीय पक्ष का हवाई क्षेत्र घोषित बंद के कारण नागरिक हवाई यातायात से पूरी तरह से रहित है। कराची और लाहौर के बीच के हवाई अड्डे मार्ग पर नागरिक एयरलाइंस उड़ान भर रही है। हाई अलर्ट किया गया है विमान फ्लाइनेस एविएशन का एयरबस 320, जैसा कि आप यहाँ देख रहे हैं, जो कि शाम को 5:50 बजे दमम से शुरू हुआ और रात को 9:10 बजे लाहौर में उतरा। ये सारा डिटेल्स आप यहाँ देख रहे हैं, ये डिटेल्स यहाँ लिखा हुआ है। कैन यू सी दिस? भारतीय वायुसेना ने अपनी प्रतिक्रिया में काफी संयम दिखाया और इस प्रकार अंतरराष्ट्रीय नागरिक विमान सेवा की सुरक्षा सुनिश्चित की। धन्यवाद। जय हिंद। 300 থেকে 400 ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উড়ে এসেছিল। তাদের টার্গেট একেবারে বাধা ছিল ভারতের সেনা ঘাঁটি এবং ধর্মীয় স্থান। যেভাবে আপনারা দেখেছেন পুঞ্চে একেবারে সাধারণ গ্রামবাসীদের উপর মর্টার হামলা করছে পাকিস্তানের সেনা সীমান্তে। উড়িতে একেবারে সাধারণ গ্রামবাসীদের উপর মর্টার হামলা চলছে। কাশ্মীর সীমান্তে একটা গুরুদ্বারা উড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের তরফ থেকে। বেছে বেছে ধর্মীয় স্থান আক্রমণ করছে ইসলামিক মৌলবাদীরা, জেহাদিরা, এবং এরা চক্রান্ত করে যে সময় ড্রোন এবং মিসাইল হামলা করলো সে সময় অসামরিক বিমান চলাচল ওপেন করে দিল, যাতে একটা ভারতের ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী কিছু যদি কোনো বিমানে লাগে, আন্তর্জাতিক বা তাদের পাকিস্তানের যদি দেশীয় কোনো বিমানে লাগে, তাহলে বুঝতে পারছেন ভারতের মুখটা বিশ্বের সমস্ত দেশের কাছে কতটা পূর্বে। ভারতের মুখ পোড়ানোর জন্য এরা নিজের দেশের লোকেদেরও বিপদের মধ্যে ঠেলে দিল, আন্তর্জাতিক দুনিয়ার সমস্ত মানুষকে এরা বিপদের মধ্যে ফেলে দিল। কতটা নোংরা একটা নিকৃষ্ট মানের কাপুরুষদের সঙ্গে আমাদের লড়তে হচ্ছে একবার ভাবুন। ভারতকে নিজের দেশে উড়ে আসা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে হচ্ছে, এটা মাথায় রেখে যে যদি ধ্বংস না হয় এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করার যে মিসাইলগুলো আমরা ছাড়ছি, যদি কোনো রকমে কোনো প্লেনে লেগে যায়, অসামরিক প্লেন, তাহলে গোটা বিশ্বের কাছে ভারতকে কৈফিয়ত দিতে হবে। পাকিস্তানের সেনাদের চক্রান্তটা একবার ভাবুন, যেটা আজকে ফাঁস করে দিয়েছে ভারতের সেনাবাহিনী। কর্নেল সোফিয়া কুরেশিকে আপনারা শুনলেন। আজকের যে সাংবাদিক সম্মেলন হলো সেখানে বিক্রম মিশ্রিও ছিলেন। পরিষ্কার আমরা দেখলাম, তিনিও বললেন যে কিভাবে পাকিস্তান এই আক্রমণ চালাচ্ছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি কি বলছেন সেটা ছোট্ট করে শুনুন আপনারা। ये जो हमले हुए कल रात को भारतीय
सैन्य इकाइयों ने पर्याप्त रूप से और एक जिम्मेदाराना रुख अपनाते हुए इन हरकतों का उत्तर दिया। What I want to underline is that the official and blatantly farcical denial of these attacks that Pakistan carried out by the Pakistani state machinery is yet another example of their duplicity and the new depths that they are plumbing in their quest for disinformation. The other point in the same vein is Pakistani claims that they did not target or attack any religious places. You would recall that yesterday I shared with you an incident related to the attack on a Gurdwara in Poonch. Instead of owning up to these attacks, Pakistan made the preposterous and outrageous claim that it was the Indian armed forces and the Indian Air Force that was targeting cities like Amritsar and trying to put the blame on Pakistan. This is nothing but a desperate attempt by Pakistan to disown its acts of aggression, but it is also true to type in its effort to deceive and mislead the world. It will not succeed. The Gurdwara in Poonch in particular was attacked by Pakistan, and some local members of the Sikh community, including a Ragi of the Gurdwara, lost their lives in this incident. কর্নেল সফিয়া কুরেশির পাশাপাশি উইং কমান্ডার ভূমিকা সিংহ জানান যে 7-8 মে পাকিস্তানের সেনা একাধিকবার ভারতের আকাশসীমা লঙ্ঘন করেছে, 400 ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, প্রত্যেকটাকেই মাঝ আকাশে নামানো হয়েছে, উড়িয়ে দেওয়া হয়েছে। তার মাঝে পাকিস্তান যখন আক্রমণ করলো নিজেদের অসামরিক বিমান চলাচলের রাস্তা খুলে দিল। কি একটা নোংরা পরিকল্পনা একবার ভাবুন। নিজের দেশের মানুষের জীবনের কোনো দাম এদের কাছে নেই, আন্তর্জাতিক বিশ্বের কোনো মানুষের জীবনের দাম এদের কাছে নেই। আজকে আরো অনেক কিছু হলো, যে দুটো ভাইটাল পয়েন্ট আমি আপনাদের বলবো সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা দেখলাম আজকে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসওয়ান জরুরি বৈঠক করলেন। আমাদের দেশে খাদ্য কতটা মজুদ আছে, অর্থাৎ যুদ্ধ লাগলে এই খাবারে আমরা কতদিন চালাতে পারবো সেটা একেবারে নির্দিষ্ট করে আজকে দেখে নেওয়া হলো যে আমরা কতটা যুদ্ধের উপযোগী আছে। কারণ আপনারা জানেন যুদ্ধ লাগলে খাবারে টান পড়ে। ফলে চিরাগ পাসওয়ান কেন্দ্র খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী আজকে সবাইকে নিয়ে বৈঠক করলেন এবং দেখে নিলেন যে খাওয়ার কতটা মজুদ আছে। এবং তার চেয়েও একটা বড় ঘটনা আজকে ঘটেছে, যেটা বলার জন্য এই প্রতিবেদন আসলে করা। টেরিটোরিয়াল আর্মি, ভারতীয় সেনা টেরিটোরিয়াল আর্মিকে অ্যাক্টিভেট করছে এবং ভারতীয় সরকারের তরফ থেকে ভারতের যিনি সেনা প্রধান সেই অনিল চৌহানকে পরিষ্কার একেবারে সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে যে এই টেরিটোরিয়াল আর্মিকে অ্যাক্টিভ করতে হবে। এই টেরিটোরিয়াল আর্মিটা কি? 1948 সালের 33 নম্বর ধারা অনুযায়ী এই টেরিটোরিয়াল আর্মিকে সেনা প্রধান যে কোনো সময় কাজে লাগাতে পারেন। দেশে মোট এই 32টি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন বা টেরিটোরিয়াল আর্মি রয়েছে। এদের মধ্যে 14টা ব্যাটালিয়নকে পুরোপুরি নিযুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে। তাদের মধ্যে দক্ষিণ, পূর্ব পশ্চিম, উত্তর, কেন্দ্র, দক্ষিণ পশ্চিম, আন্দামান নিকোবর কমান্ডে এদের নিয়োগ করা হবে। টেরিটোরিয়াল আর্মি কারা থাকেন? সাধারণত এই টেরিটোরিয়াল আর্মিতে প্রাক্তন অবসরপ্রাপ্ত অফিসাররা থাকেন, জুনিয়র কমিশন অফিসাররা থাকেন, নন কমিশন অফিসাররা থাকেন, ভারতের সেনাবাহিনীর পদাধিকারী প্রাক্তনরা থাকেন। এছাড়াও কিন্তু স্পেশাল ব্যক্তিরা থাকেন। কিরকম স্পেশাল ব্যক্তি? এই টেরিটোরিয়াল আর্মির মধ্যে আছেন কারা জানেন? নাম শুনে আপনারা চমকে যাবেন। এরাও কি যুদ্ধে যাবেন? টেরিটোরিয়াল আর্মির মধ্যে আছেন সাম্মানিক, কপিল দেব, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, নীরজ চোপড়া, অভিনব বিন্দ্রা, রাজ্যবর্ধন সিং রাঠোর। এরাও কি যুদ্ধে যাবেন? তবে এই টেরিটোরিয়াল আর্মি কিন্তু একেবারে বর্ডারে গিয়ে যুদ্ধ করবে না। এই টেরিটোরিয়াল আর্মিকে ব্যবহার করা হয় সেনাকে সাহায্য করতে, তাদের কাছে রসদ পৌঁছে দিতে, কখনো রাস্তাঘাট পরিষ্কার করতে, কখনো অন্যান্য কোনো কিছু করে সেনাকে এরা ব্যাকগ্রাউন্ড পেছন থেকে এরা সাপোর্ট দেবে। টেরিটোরিয়াল আর্মি আপাতত 14টা ব্যাটালিয়নকে, মোট 32টি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন বা টেরিটোরিয়াল আর্মি আছে, এদের মধ্যে 14টাকে আপাতত অ্যাক্টিভেট করা হচ্ছে। এরা ভারতীয় সেনাকে পেছন থেকে সাহায্য দেবে। বুঝতে পারছেন কিছু? ভারতীয় সেনাবাহিনীকে পেছন থেকে ব্যাকআপ দেবার জন্য টেরিটোরিয়াল আর্মিকে নামানো হচ্ছে। অর্থাৎ
এই যুদ্ধ, এই লড়াই এতটা সহজে শেষ হবে না। যদিও আমরা যুদ্ধ বলছি, অফিসিয়ালি এটা এখনো যুদ্ধ নয়। ভারত এখনো শুধুমাত্র সন্ত্রাসবাদীদের মারছে। পরিষ্কার আজকে ভারতীয় বিদেশ দপ্তরের তরফ থেকে বলা হয়েছে, আমরা এখনো শুধুমাত্র সন্ত্রাসবাদী জঙ্গিদের ঘাঁটিগুলো মারছি এবং তাদেরকে আমরা উড়িয়ে দিচ্ছি। আর পাকিস্তান চেষ্টা করছে এই মৌকায় ভারতের আর্মি বেস ক্যাম্প, ধর্মীয় স্থান উড়িয়ে দিতে। অমৃতসরের স্বর্ণ মন্দির এদের টার্গেট, গুরুদ্বারা এদের টার্গেট, মন্দির এদের টার্গেট, ভারতের মসজিদগুলো এদের টার্গেট। এই হচ্ছে ভারত এবং পাকিস্তানের আসল তফাৎ। এবং আরো একটা বড় ঘটনা ঘটেছে, দেশের সমস্ত রাজ্যের সরকারকে আপৎকালীন ক্ষমতা জারি করার নির্দেশ দিয়েছে এই প্রতিরক্ষা বিধি অনুযায়ী কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রক প্রত্যেকটা রাজ্যকে দেশের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে বলা হয়েছে জরুরিকালীন ক্ষমতা প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। কি এই জরুরিকালীন ক্ষমতা? নাগরিকদের জীবন সম্পত্তি রক্ষা করতে রাজ্য এই যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে। অত্যাবশ্যকীয় পরিষেবা, বিদ্যুৎ পরিষেবা, জল পরিষেবা, পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য যা যা করার তারা করতে পারবে, পুরসভাগুলিকে নির্দেশ দিতে পারবে। অর্থাৎ যেগুলো এই যে উভয় লিস্টে আছে, দেশ এবং রাজ্যের যে লিস্টে আছে, জরুরিকালীন পদ্ধতিতে এগুলোকেও রাজ্যের হাতে দেওয়া হয়েছে। এবং আমরা দেখলাম শুক্রবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং আইবি প্রধানের সঙ্গে জরুরি বৈঠকের পরেই স্বরাষ্ট্র মন্ত্রক এই নির্দেশ পাঠালো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এবং ভারতবর্ষের সমস্ত রাজ্যের সরকারকে বিশেষ ক্ষমতা দেওয়া হলো, জরুরিকালীন ক্ষমতা প্রয়োগ, যার জন্য মানুষের জীবন, নিরাপত্তা, খাদ্য এই সবকিছু এখন রাজ্য সরকারের হাতে রইল। রাজ্য সরকার কেন্দ্রের অনুমতি না জানিয়েই যে কোনো রকম এই জরুরিকালীন ক্ষমতা প্রয়োগ করতে পারবে। কি বুঝছেন? এক নম্বর তো দেখলেন, একটা নোংরা নিকৃষ্ট মানের ইসলামিক মৌলবাদী দেশের সঙ্গে আমরা লড়ছি। ভারতকে বদনাম করার জন্য নিজের দেশের নাগরিকদের, আন্তর্জাতিক বিশ্বের নাগরিকদের জীবন বিপদের মধ্যে ঠেলে দিল। আর আমাদের ভারত সরকারের তরফ থেকে এই মুহূর্তে টেরিটোরিয়াল আর্মিকে অ্যাক্টিভেট করা হলো, রাজ্য সরকারকে বিশেষ ক্ষমতা দেওয়া হলো। এর সবকিছু একটাই দিকে নির্দেশ করে যে এই লড়াইটা এই মুহূর্তে থামবে না যতক্ষণ না আমরা এই জঙ্গিস্তানটাকে, পাকিস্তানটাকে একটা উচিত শিক্ষা দিতে পারছি, ততদিন এই লড়াই কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। আপনারাও মেন্টালি প্রস্তুতি নিন। যুদ্ধ চাই, পাকিস্তানকে শায়েস্তা করতে হবে বললেই কিন্তু হবে না, তার জন্য মেন্টাল প্রস্তুতি নিতে হবে। শুধুমাত্র দেশের সেনা বলিদান দেবে তা কিন্তু নয়, দেশের মানুষকেও অনেক কিছু বলিদান এর মধ্যে দিতে হবে। তৈরি তো আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা ভারত পাকিস্তানের এই যে কনফ্লিক্ট, যেটাকে এখনো অফিসিয়ালি যুদ্ধ বলা হচ্ছে না, তার অনেক খবরই চেপে রাখতে দেব না।